আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নুশমা আর ওয়েলকাম টু স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা পড়তে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স। নাম দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো সেন্টেন্স কমপ্লিট করাকে কমপ্লিটিং সেন্টেন্স বোঝায়। তো এগুলোর রুলেই জাম্প করছি ডাইরেক্ট। প্রথম রুলেই বলা আছে যে রিলেটিভ প্রোনাউন্স হু, which, who, which, when, whom এর ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সে নাম্বার ও পারসন অনুযায়ী পরের ভার্ব চেঞ্জ হয়। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন্স বলতে সাধারণত এমন প্রোনাউনগুলোকে বোঝানো হয় যেটা দিয়ে দুটো শব্দের ভিতরে বা দুটো ক্লজ, দুটো শব্দ মধ্যে সম্পর্ককে বোঝায়। হ্যাঁ, যেমন আমরা দেখি হু, which, when, whom এই ধরনের শব্দগুলো কিন্তু সাধারণত লাইনটাকে কানেক্ট করে। ওকে, তো এরকম কানেক্টিং যে শব্দগুলো থাকে ওগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই প্রোনাউনগুলোর ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সে নাম্বার ও পারসন অনুযায়ী পরের ভার্ব চেঞ্জ হয়। আচ্ছা, যেমন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হু, ইট ইজ আই হু, এভাবে পরীক্ষায় আসবে ইট ইজ আই হু ড্যাশ। তো অ্যান্সারে বলা আছে ইট ইজ I who am going to abroad। এখন it is I, who এর আগে who বা রিলেটিভ প্রোনাউনটার আগে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছিল I কে। এই সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু পরবর্তীতে আমাদের সেন্টেন্সটা গঠন করতে হয়েছে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্টের নাম্বার ও পারসন অনুযায়ী পরবর্তী সেন্টেন্সটি গঠন হয়েছে। যেমন এখানে আমি বলতে পারতাম ইট ইজ I who have ওকে, সো আমরা এই সেন্টেন্সে বুঝতে পারলাম যে বিভিন্নভাবে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করা যায়, কিন্তু রুলসের দিকে খেয়াল রেখে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে যে নাম্বার পারসন অনুযায়ী যাতে ভার্বগুলো চেঞ্জ হয়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী কিন্তু পরবর্তী ভার্বটা চেঞ্জ হতে হবে। ওকে, যেমন এখানে আমাদের একটা ফ্রিডম ছিল, কোনো গোছানো মানে কোনো সার্টেন ভাবে বলে দেওয়া হয়নি যে এই ভার্বটাই আমাদের ব্যবহার করতে হবে মানে শুরুর সাবজেক্টে। এই কারণে আমরা am going abroad-ও ব্যবহার করতে পেরেছি, আবার it is I who have been selected এটাও লিখতে পেরেছি। অর্থাৎ যদি নাম্বার এবং পারসন, টেন্স চেঞ্জ এবং ভার্বের ব্যবহার সম্পর্কে একটু বিশদ ধারণা থাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্নভাবেই পূরণ করা যায়। আচ্ছা, তো আমরা প্রথম রুলে বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউন হু, which, when, whom এগুলো থাকলে আমরা নাম্বার ও পারসন অনুযায়ী পরের ভার্বটা চেঞ্জ করব, যেটা আমরা সেন্টেন্সে করেছি। এখন নেক্সট রুলের দিকে আগানো যাক। নেক্সট রুলে বলা হচ্ছে যে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর ক্ষেত্রে ফার্স্ট ক্লজের ভার্ব টেন্স অনুযায়ী মেইন ভার্বের আগে মে, মাইট, উইল, উড বা ক্যান, কুড বসে। আচ্ছা, আবারও বলছি দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলোর ক্ষেত্রে ফার্স্ট ক্লজের ভার্ব অনুযায়ী মেইন ভার্বের আগে ক্যান, কুড, উইল, উড বা মে, মাইট বসে। আচ্ছা, এখন আমি এখানে দুটো স্ট্রাকচার দেখিয়েছি। সাধারণত এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো গঠিত হয়। যেমন প্রেজেন্ট টেন্স থাকলে যদি দ্যাট, সো দ্যাট, প্রেজেন্ট টেন্স থাকলে যদি দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই শব্দগুলো ব্যবহার হয়, তাহলে সেন্টেন্স হবে
সাবজেক্ট প্লাস ক্যান, উইল, মে প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আমরা এখানে দেখতে পারি the workers work so hard, the workers work so hard। ওকে, এটা হইল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি এই কারণে পরবর্তী সেন্টেন্স, এই যে সো দ্যাট ব্যবহার করা হয়েছে, এই কারণে পরবর্তী সেন্টেন্স কি হবে, সাবজেক্ট প্লাস মে ক্যান, ও ক্যান, উইল আর মে এগুলো আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে would, could, might এগুলো ব্যবহার করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে the workers work hard, প্রেজেন্ট টেন্স, so that সাবজেক্ট মে বা ক্যান, আর V1 আমাদের V1 a decent salary অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সাবজেক্টে ক্যান, উইল আর মে ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে would, could, might ব্যবহার করব। আচ্ছা, আর এগুলো কিন্তু শুধুমাত্র দ্যাট, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট থাকলেই হবে। যেমন আমরা যদি পাস্ট টেন্সের একটা উদাহরণ দেখি, আচ্ছা এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি the rich went to a vacation so that they would বা might enjoy their wealth। আচ্ছা, the rich সাবজেক্ট, went এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পাস্ট, যেহেতু শুরুতেই, আর সো দ্যাট ব্যবহার করা হয়েছে, যেহেতু শুরুতেই আমরা বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্স, তাই পরবর্তী সেন্টেন্সে আমরা would, could এবং might ব্যবহার করেছি। কারণ প্রেজেন্ট টেন্স হলে ক্যান, মে, মাইট, ক্যান, উইল, মে এগুলো ব্যবহার করব, আর যেহেতু পাস্ট টেন্স তাই আমরা could, would, might ব্যবহার করেছি। ওকে, নেক্সট রুলে আগানো যাক। রুল 3 তে বলা হচ্ছে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে সাধারণত এই দুটো স্ট্রাকচার ফলো করা হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট, ওয়্যারও তো V2। ওকে, আর স্ট্রাকচার 2 তে বলা হচ্ছে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অথবা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস অবজেক্ট। আচ্ছা, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট বসবে, পরবর্তী সেন্টেন্সটা পাস্ট হবে। প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট হয় পরবর্তীটা হবে পাস্ট, যদি প্রথম সেন্টেন্স পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্স হবে পাস্ট পার্টিসিপল। এই টুলগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছিলাম। ওকে, এখানে লিখে রাখি পাস্ট আচ্ছা, পাস্ট পার্টিসিপল অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্স যদি শুরুর সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরবর্তীটা হবে পাস্ট টেন্সে, যদি শুরুরটা হয় পাস্ট টেন্সে তাহলে পরবর্তীটা পাস্ট পার্টিসিপলে। ওকে, যেমন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হি টক্স আমাদের পাস্ট প্রেজেন্ট টেন্স, হি টক্স প্রেজেন্ট, as if he knew everything, knew past tense। okay, second sentence she spoke, spoke এটা past tense, as if she had known everything, had known past participle। V3 অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যদি সেন্টেন্সে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করা হয় তাহলে সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ হবে পাস্ট টেন্স, প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরবর্তীটুকু হবে পাস্ট পার্টিসিপল টেন্স। এই ব্যাপারগুলো মনে রাখলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো খুব সহজেই করা যাবে। ওকে, আচ্ছা পরবর্তী রুলে আগানো যায়। নেক্সট রুলে বলা হচ্ছে লেস্ট বা ইন কেস, যাতে, না অথবা নতুবা এই ধরনের শব্দগুলো
যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ওকে, স্ট্রাকচারে বলা হচ্ছে যে লেস্ট অথবা ইন কেস থাকলে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1 হবে। ওকে, মেইন অংশটুকু হলো শুড বা মাইট প্লাস V1। উদাহরণে আমরা যদি দেখি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে, জলদি হাঁটো নতুবা তোমার ট্রেন মিস হয়ে যাবে। অর্থাৎ যদি লেস্ট থাকে সেন্টেন্সে তাহলে আমরা শুড প্লাস V1। ওকে, নেক্সটটাতে বলা হচ্ছে ইন কেস I wrote down her address in case I should forget it। আবারও ইন কেস আছে তাই আমরা শুড প্লাস V1 এর ব্যবহার দেখতে পাচ্ছি। ওকে, যদি আমি বলি এখানে আমি বলছি যে she went there in case he might call her। ইন কেস ব্যবহার করেছি, she went there, went এ কিন্তু V2 ব্যবহার করেছি, কিন্তু প্রথম অংশের সেন্টেন্সের কোনো প্রভাবই পরবর্তীতে পড়েনি। যেহেতু ইন কেস ব্যবহার করেছি তাই পরবর্তীতে ইজিলি might প্লাস V1 এর ব্যবহার আমরা দেখতে পাই। সেম এখানেও দেখতে পাচ্ছি wrote down, এটা V2 হওয়া সত্ত্বেও এটার ব্যবহার কিন্তু পরবর্তী সেন্টেন্সে পড়েনি। অর্থাৎ লেস্ট বা ইন কেস থাকলে আমরা সবসময় শুড বা মাইট প্লাস V1 ব্যবহার করব। ওকে, এখন নেক্সট রুল 5 এ বলা আছে যদি সো থাকে, যদি সেন্টেন্সে সো থাকে তাহলে স্ট্রাকচারে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অবজেক্টিভ। ওকে, এটা হলো এটা প্রথম অংশের সেন্টেন্সে, এবং সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট প্লাস ভার্ব দ্বিতীয় অংশের সেন্টেন্সে। এটা দিয়ে কি বোঝায় আমরা এই সেন্টেন্সটাকে একটু ডাইসেক্ট করে বুঝি। ওকে, I am subject, so tired, verb plus adjective। ওকে, এটা আমাদের ফার্স্ট এজে। সো I am verb, be verb বুঝতে পারতেছি। সো টায়ার্ড অবজেক্টিভ, টায়ার্ড। এখন পরের অংশের সেন্টেন্স দ্যাট, যে সো আর দ্যাট আলাদা করে গোল দিয়ে রাখি। সো দ্যাট আই আবার সাবজেক্ট, ক্যান নট অবজেক্ট। আচ্ছা, এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এখানে আমি বলেছি আই এম সো হাংরি দ্যাট আই ক্যান নট ওয়েট এনি লঙ্গার। সো দ্যাট। পরবর্তী প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো অ্যাডজেক্টিভ, হাংরি দ্যাট I cannot wait any longer। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সো দিয়ে যদি দুটো সেন্টেন্স যুক্ত থাকে তাহলে প্রথম সেন্টেন্স পজিটিভ অর্থে বোঝালে সেকেন্ড সেন্টেন্সটা নেগেটিভ অর্থে বোঝাবে। হ্যাঁ, পুরো ওয়ার্ডটা মিন করতে সাধারণত প্রথম অংশ অ্যাফার্মেটিভ হবে আর পরের অংশ নেগেটিভ হবে। এই কারণে একেবারে ক্যান নট প্লাস কুড নট বলে দেওয়া হয়েছে স্ট্রাকচারে। আচ্ছা, আশা করি সো এর রুল ক্লিয়ার। এখন আমরা নেক্সট রুলে আগাই। নেক্সট রুলে বলা আছে যে প্রোভাইডিং দ্যাট ওয়েদার ইন কেস, এইগুলো থাকলে স্ট্রাকচার হয় মিনিংফুল সেন্টেন্স। আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা বুঝি। উদাহরণে বলা আছে যে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। সাধারণত যদি সেন্টেন্সে প্রোভাইডিং দ্যাট ওয়েদার ইন কেস এগুলো থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সের শুরুতে ফুল মিনিং না বোঝা গেলেও সেন্টেন্সের শেষাংশে যে সম্পূর্ণ মিনিং ক্লিয়ার হয়ে যায়, এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। যেমন হি উইল শাইন ইন লাইফ বাই ডুইং হোয়াট, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্কস হার্ড। সে শক্তভাবে কাজ করছে, সে
কাজ করছে বলে সে পরবর্তীতে লাইফে শাইন করবে। অর্থাৎ আমরা এখানে একটা কজ এন্ড এফেক্ট দেখতে পাচ্ছি। ওকে, যেমন আমি যদি বলি, এখানে বলছি she will fail her exam provided that she does not study। অর্থাৎ সে তার এক্সামে ফেল করবে কারণ সে পড়াশোনা করছে না, সে লাইফে শাইন করবে কারণ সে কাজ করছে। অর্থাৎ প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই শব্দগুলো থাকলে পরবর্তীতে একটা মিনিংফুল সেন্টেন্স হবে। কজ এন্ড এফেক্ট আমরা এই সেন্টেন্সগুলোতে দেখতে পারবো। অর্থাৎ যদি প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ওয়েদার, ইন কেস এই শব্দাংশগুলো দিয়ে দুটো বাক্যাংশ জোড়া থাকে তাহলে কোনো কজ এন্ড এফেক্ট বোঝাবে। আচ্ছা, হোপফুলি এই রুলটা ক্লিয়ার। এখন আমরা নেক্সট রুলের দিকে আগাই। রুল 7-এ বলা হচ্ছে যদি দো এবং অলদো থাকে, যখন একই বাক্যে দুটি বিপরীত বক্তব্য প্রদান করা হয় তখন আমরা দো বা অলদো ব্যবহার করি। অর্থাৎ যদি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, যদি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কন্ট্রাডিক্টরি হয় সেই ক্ষেত্রে আমরা দো বা অলদো ব্যবহার করব। যেমন এখানে আমরা দেখতে পারি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দুটো ক্লজ একে অপরকে কন্ট্রাডিক্ট করে, একে অপরের বিপরীত, একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই, বিপরীত, তবুও দো দিয়ে যুক্ত হয়েছে। একইভাবে দো হি নোজ ইংলিশ হি ক্যান নট স্পিক ইন ইট। সে ইংলিশ জানে তবুও কথা বলতে পারে না, একে অপরের বিপরীত বোঝাচ্ছে। দুটো বিপরীত বক্তব্য প্রদান করা হলে অলদো ব্যবহার করি। বিপরীত বক্তব্য প্রদান করছে, অপোজিট হওয়া সত্ত্বেও দো বা অলদো দিয়ে যুক্ত আছে। এখন উদাহরণ হিসেবে although he is ugly he talks well। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের প্রথমাংশ এবং দ্বিতীয়াংশ একে অপরকে কন্ট্রাডিক্ট করে, একে অপরের বিপরীত, এই কারণে although বা দো দিয়ে যুক্ত আছে। তো যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এভাবে আসে যে although he is ugly ড্যাশ, তখন এমন একটা সেন্টেন্স বসাতে হবে যেটা সেন্টেন্সের প্রথমাংশকে কন্ট্রাডিক্ট করে। ওকে, আচ্ছা নেক্সট রুলে আগানো যাক। নেক্সট রুলে বলা আছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম থাকলে যদি যে দুটো স্ট্রাকচার হতে পারে, একটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আরেকটা হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, যেমন এখানে বলা আছে যে ইট ইজ টাইম ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার। ইউ ওয়ার্কড, এটা কিন্তু V2, ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার, V2 ব্যবহার করেছে, অর্থাৎ স্ট্রাকচার 1 এই সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি বলি, এখানে আমি বলছি ইট ইজ হাই টাইম টু স্টার্ট ওয়ার্কিং ফর ইউর ফিউচার। এখন দেখো এটা এখানে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা আমি সেম কথাই বুঝিয়েছি যে নিজের ফিউচারের জন্য কাজ করা শুরু করতে হবে, কিন্তু এই সেন্টেন্সে আমি V2 ব্যবহার করেছি, নেক্সট সেন্টেন্সে আমি 2 প্লাস V1 ব্যবহার করেছি। অর্থাৎ যদি এরকম থাকে কমপ্লিটিং সেন্টেন্স ইট ইজ হাই টাইম ড্যাশ, তখন আমরা এই দুটো স্ট্রাকচারই ব্যবহার করতে পারবো। আমি এটাও লিখতে পারি ইউ ওয়ার্ক হার্ড ফর ইউর ফিউচার, অথবা এটাও হতে পারে যে ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং ফর ইউর ফিউচার। ওকে, তো এই দুটো স্ট্রাকচারই কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার করা যেতে পারে। এখন নেক্সট রুল, রুল 9-এ বলা হচ্ছে যে সিন্স বা সময়ের পূর্বে বোঝাতে, সিন্সের বেশ কতগুলো রুল হয়, তো এই রুলটা দিয়ে সময়ের পূর্বে বোঝাতে ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে, মানে সিন্স থাকলে সাধারণত সেন্টেন্সের দুটো অংশ হয়। প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশটুকু পাস্ট ইনডেফিনিট হবে। যদি প্রথম অংশটুকু পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ সিম্পলি প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হবে, প্রথম অংশ সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ
পাস্ট পারফেক্ট হবে। এখানে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ প্রেজেন্ট, তারপরের অংশ V2। আচ্ছা, এখন আমি যদি বলি, আচ্ছা এখানে আমি লিখেছি ইট ফিলস লাইক ইয়েস্টারডে সিন্স মাই সিস্টার ওয়াজ বর্ন। অর্থাৎ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে প্রথম অংশের সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এবং পরের অংশের সেন্টেন্সে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেছি। অর্থাৎ বুঝতেই পারছি যে সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট, আর যদি প্রথম অংশ পাস্ট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট। ওকে, নেক্সট রুলে আগানো যাক। রুল 10 এ বলা হচ্ছে যদি সিন্স বা অ্যাজ, প্রথমে একটু আগে আমরা পড়লাম সিন্স সময়ের পূর্বে বোঝালে কি রুল হতো, এখন আমরা পড়বো সিন্স যদি একই অর্থে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব। সিন্স যদি একই অর্থে বোঝায় তাহলে দুটো মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একই হবে। এই কারণে আমরা আচ্ছা এক্সাম্পলে দেখতে পাচ্ছি অ্যাজ হি নোস ইংলিশ হি মে গেট আ গুড জব। যেহেতু সে ইংলিশ ভালো জানে সেই কারণে সে একটা ভালো জব পাবে। ওকে, যদি আমি বলি, আচ্ছা যেমন এখানে আমি নিচে আরেকটা সেন্টেন্স লিখেছি সিন্স হি ওয়ার্কস হিয়ার হি মাইট গেট ওয়ার্ক বেনিফিটস। অর্থাৎ এই দুটো সেন্টেন্স মানে সেন্টেন্সের প্রথম অংশ এবং শেষ অংশ একে অপরকে কমপ্লিমেন্ট করে। এই দুটো অংশ যেহেতু একে অপরের বিপরীত না, একই অর্থে বোঝানো হচ্ছে, এই কারণে এমন কিছু লিখতে হবে যেটা একে অপরকে কমপ্লিমেন্ট করে, সামঞ্জস্যপূর্ণ একে অপরের সাথে। যেমন যেহেতু সে ইংলিশ জানে তাই সে একটা ভালো জব পাবে, যেহেতু সে এখানে কাজ করে তাই সে এখানে কাজ করার বেনিফিট গুলো পাবে। অর্থাৎ একে অপরের সাথে অংশগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। He might get work benefits। আচ্ছা, এখানে একই অর্থে বোঝালে একটা জিনিস মনে রাখতে হবে যে সামঞ্জস্যপূর্ণতা, সেটা লেখা লাগবে না। একই অর্থে বোঝালে সামঞ্জস্যপূর্ণতাটা সেন্টেন্সে কন্টিনিউ করতে হবে। সেন্টেন্সের প্রথম অংশ এবং শেষ অংশ একসাথে কোহেরেন্ট হতে হবে যাতে প্রথম অংশ দিয়ে শেষ অংশকে বোঝানো হয়। একটা কজ এন্ড এফেক্ট কাজ করেছে, যেহেতু আমরা আগের একটা রুলে দেখেছি যে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একে অপরের বিপরীত হবে। এখানে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একই হবে, এই কারণে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওকে, আচ্ছা এখন নেক্সট রুলে আগানো যায়। রুল 11 এ বলা হচ্ছে আনলেস, আনলেস যুক্ত বাক্যে মেইন ক্লজটিতে ভার্বের সাথে নেগেটিভ ফর্ম হয়। আচ্ছা, এটা বলতে কি বোঝে ভার্বের সাথে নেগেটিভ ফর্ম হয়? অর্থাৎ আনলেস দিয়ে উদাহরণে যদি যাই, উদাহরণে বলা হচ্ছে আচ্ছা মেইন ক্লজটিতে ভার্বের সাথে নেগেটিভ ফর্ম যুক্ত হয়। মেইন ক্লজ এটা হলো মেইন ক্লজ। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আনলেস ইউ ওবে ইউর এল্ডার্স ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। যদি তুমি তোমার এল্ডারদের ফলো না করো তাহলে তুমি জীবনে সাকসিড করতে পারবে না। ওকে, এখানে যেহেতু এটা বোঝাচ্ছে যে প্রথম সেন্টেন্সে যদি তুমি কাজটা না করো তাহলে পরবর্তী জিনিসটা হবে না, এই অর্থে আনলেস ব্যবহার করা হয়। এই কারণে পরবর্তী মেইন ক্লজে আমরা নেগেটিভ ফর্মের ভার্ব যুক্ত করেছি। নেগেটিভ ফর্ম এর ভার্ব, নেগেটিভ ভার্ব। আচ্ছা, এখন যদি আমি বলি, আচ্ছা যেমন এই উদাহরণটায় আমরা দেখতে পারি আনলেস ইউ আর রেডি ইউ ক্যান নট স্টার্ট ইয়োর জার্নি। যদি তুমি রেডি না হও তুমি তোমার জার্নি স্টার্ট করতে পারবে না। একটা আরেকটার সাথে কোহেরেন্ট। আমরা কমপ্লিটেড সেন্টেন্সেস যখন করব তখন একটা জিনিস মনে রাখতে হবে যে সেন্টেন্সটা আমরা বানাবো ওটা অর্থপূর্ণ হতে হবে। এই কারণে একে অপরের
সেন্টেন্সের প্রথম অংশ এবং শেষ অংশ একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই সেন্টেন্সটা লেখার পরে একটু অর্থ করে ভেবে নেব যে সেন্টেন্সটা কি আদৌ হয়েছে, তাহলে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স কখনোই ভুল যায় না। এখন আবার বলছি, আনলেস ইউ আর রেডি ইউ কান্ট স্টার্ট ইউর জার্নি। যদি তুমি রেডি না হও, তুমি তোমার জার্নি স্টার্ট করতে পারবে না। মেইন ক্লসের ভার্বের সাথে নেগেটিভ ফর্ম যুক্ত হয়েছে, ওকে, কারণ আনলেস ব্যবহার করেছি আমরা সেন্টেন্সের শুরুতে, তাই। ওকে, এখন নেক্সট রুলে আগানো যাক। রুল 12 এ বলা হচ্ছে আই উইশ উড দ্যাট যুক্ত বাক্যে মেইন ক্লসটিতে সাবজেক্ট প্লাস ওয়্যার ইউজ করা হয়। মেইন ক্লসটিতে সাবজেক্ট প্লাস ওয়্যার ইউজ করা হয়। যেমন এক্সাম্পল, আই উইশ আই ওয়ার এ কিং। ওকে, এই অথবা আমি যদি বলি আই উইশ I were a bird. Very common sentence. I wish I were a bird. আচ্ছা, তো এখানে আমরা বুঝতে পারছি যে যদি সেন্টেন্সে আই উইশ থাকে বা উড দ্যাট থাকে, তাহলে তারপরে সাবজেক্ট প্লাস ওয়্যার ইউজ করতে হবে। আচ্ছা, যদি আই উইশ বা উড দ্যাট থাকে, তাহলে আমরা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ওয়্যার ব্যবহার করব। ওকে, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, এরকম সেন্টেন্স। এই রুলটা একটু ইম্পর্টেন্ট, সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে এটা একটা না একটা হলেও আসে। তো এতটুকু মনে রাখলেই হবে যে যদি আই উইশ বা উড দ্যাট থাকে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস ওয়্যার ইউজ করব। ওকে, নেক্সট রুল 13 এ বলা হচ্ছে যদি বিফোর বা আফটার থাকে, তাহলে এটা বিফোরের ক্ষেত্রে এটা আফটার। স্ট্রাকচার 1 এ বলা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট প্লাস বিফোর থাকলে পরবর্তীতে সাবজেক্ট প্লাস পাস্ট সিম্পল হয়। অর্থাৎ বিফোরের ক্ষেত্রে যদি V3 আগে থাকে, তাহলে পরবর্তীতে V2 হয়। আর আফটারের ক্ষেত্রে যদি শুরুতে V2 থাকে, তাহলে পরবর্তীতে V3 হয়। বিফোর আর আফটার সেম রুল খাটে, কিন্তু একটা আরেকটার বিপরীত, শুধুমাত্র মিরর করে একটা আরেকটাকে। যেমন বিফোরের ক্ষেত্রে V3 আগে হয়, এরপর V2 হয়, আর আফটারের ক্ষেত্রে V2 আগে হয়, V3 পরে হয়। আচ্ছা, এক্সাম্পলেই আমরা দেখতে পারবো। এক্সাম্পলে যেমন বলা আছে যে আই হ্যাড রেড দ্য লেটার, হ্যাড রেড V3, the letter before I burnt it V2। আমরা দেখতে পেলাম বিফোরে আগে V3 ব্যবহার করা হয়, পরে V2 ব্যবহার করা হয়। আর আফটারের ক্ষেত্রে প্রথমে V2 ব্যবহার করা হয়েছে, V2, এবং পরবর্তীতে V3 ব্যবহার করা হয়েছে। I burned the letter after I had read it. Okay, and I had read the letter before I burnt it. দুটো দিয়ে সেম অর্থই বোঝায়, কিন্তু শুধুমাত্র বিফোর এবং আফটারের পার্থক্যের জন্য আমাদের ভার্ব চেঞ্জ হয়েছে। ওকে, বিফোর আবার মনে করিয়ে দিচ্ছি, বিফোর হলে শুরুতে V3 হবে এবং পরবর্তীতে V2 বসবে, আর আফটার হলে শুরুতে V2 হবে এবং পরবর্তীতে V3 বসবে। আচ্ছা, নেক্সট রুলে আগানো যাক। নেক্সট রুলে বলা হচ্ছে নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকলে কি হবে। নো সুনার হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব, এরপর দ্যান ইউজ করব। হ্যাঁ, আর স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ওয়েন ইউজ করব। ওকে, আর দুটোতেই পাস্ট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবো। নো সুনার হ্যাড দ্য ডক্টর গন দ্যান দ্য পেশেন্ট ডাইড। ওকে, no sooner had verb participle form বসছে, no sooner had the doctor gone than the patient died, V2. Okay, scarcely had he arrived, verb participle form, scarcely had he arrived,
at the station when the train left. V2. Okay. এখানে বলছি no sooner had we reached the airport than the plane left. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি no sooner had এর প্রথম অংশে ভার্বের পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে we reached the airport then the plane left. Then the plane left. যেহেতু no sooner had ব্যবহার করেছি তাই than বসেছে, যদি scarcely had ব্যবহার করতাম তাহলে when বসতো। এবং দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে past tense ব্যবহৃত হয়। এটা ডিপেন্ড করবে সাবজেক্টের সেন্টেন্সের প্রথম অংশের সাথে পরবর্তী অংশের সম্পর্কের মধ্যে, কিন্তু দুটোর ক্ষেত্রেই সাধারণত past tense-ই ব্যবহৃত হয় no sooner had এবং scarcely had এর ক্ষেত্রে। আচ্ছা, শেষ। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স এখানেই শেষ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমপ্লিটিং সেন্টেন্স এর ক্ষেত্রে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো অনেক প্রয়োজন, তাই রাইট ফর্ম অফ ভার্বের রুলগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আর আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।